স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আমাদের গণতন্ত্র আমাদের চিন্তা, মুক্তি ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করে, কিন্তু স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রেই কখনো কখনো তৈরি হয় সাংঘর্ষিক পরিস্থিতি। এই সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ে কখনো কখনো তা গড়ায় আদালত পর্যন্ত, গড়ে ওঠে আদালত অবমাননার মতো নানা ধরনের কথামালা। এইসব নিয়ে আমাদের আজকের আলোচনা, আমাদের গণতন্ত্র। আলোচনা করার জন্য এখন আমাদের স্টুডিওতে এখন আছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, আছেন বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার রফিকুল হক। এছাড়া আমাদের সঙ্গে সরাসরি যোগ দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আমি প্রথমে ব্যারিস্টার রফিকুল হক আপনার কাছে জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই জানেন যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাকে আদালতে তলব করা হয়েছে এবং বলা হয়েছে তার আদালত অবমাননার রুল জারি করা হয়েছে যে কেন তার বক্তব্য আদালত অবমাননা হবে না। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? উনি যে বলেছেন সেটা কি আসলে আদালতের অবমাননা কর বা আদালতের অবমাননা যোগ্য? আপনি কি মনে করেন? উনি বলেছেন all constitutional bodies including election commission and public service commission as well as the judiciary has been politicized and incompetent people are getting important posts there. Shamsul Haq, Chief Election Commissioner. এইটুকু বলেছেন বলে তাতে আদালত অবমাননার জন্য রুল ইস্যু করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আদালত অবমাননার কিছু নাই, কোনো পেন্ডিং ম্যাটারে কিন্তু বলেন নাই। আদালত অবমাননার লয় হচ্ছে যে কোনো পেন্ডিং সাবজুডিস ম্যাটারে, এবং ইভেন অ্যাপিলও পেন্ডিং আছে। এই ম্যাটারে যদি আপনার আদালত অবমাননা ওখানে আছে, সেখানে যদি আপনি কিছু বলেন তাহলে আপনার আদালত অবমাননা হতে পারে। এখানে উনি যা বলেছেন পিওর অ্যান্ড সিম্পল একটা আদালত অবমাননা হবে বিচারিক কার্যধারা। যদি আপনি কিছু বিচারিক কার্যধারা ডিফাইন করেছে অর্থ আদালতে রুজুকৃত এমন কোনো আইনগত কার্যধারা যাহা অনিষ্পন্ন রহিয়াছে, যাহার বিরুদ্ধে আইনের দায়েরকৃত আপিল, রিভিশন বা চূড়ান্ত নিষ্পত্তি হয় নাই, বা যাহার বিরুদ্ধে উক্তরূপ কার্যধারা গ্রহণের জন্য কোনো আইন দ্বারা নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হয় নাই, এবং উহাইতে উদ্ভূত জারি কার্যক্রম অনুরূপ কার্যধারার অংশ বলিয়া গণ্য হইবে। মানে কোনো পেন্ডিং ম্যাটারে যদি বলি, অ্যাপিলে পেন্ডিং থাকুক বা টাইম এখন হয়, সেখানে হলে আপনি কন্টেম্পট অফ কোর্ট হবে। কিন্তু এখানে উনি যেটা বললেন, উনি কি বলেছেন? উনি বলেছেন যে অল বডিজ ইনক্লুডিং ইলেকশন কমিশনার অ্যান্ড পাবলিক সার্ভিস কমিশনার এরকম পলিটিসাইজ হয়ে গেছে, ইনকম্পিটেন্ট লোক। কিন্তু এতে তারা রুল ইস্যু করে দিল। এটা কি? এটা তো কন্টেম্পট অ্যাক্টে আসে না। স্যার আমি যেটা মানে বুঝি আর কি স্যার, উনি যে সব শব্দটা ব্যবহার করলেন, যে সব সাংবিধানিক সংস্থা, যেটি অল ডেলিস্টারে যেটিকে অল লেখা হয়েছে, বিচার বিভাগ সহ নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা, তো সেই ক্ষেত্রে কি স্যার সকল বিচারককেই মেইন করা হয় না? তো সেই ক্ষেত্রে কি কেউ তো এটা মনে করতেই পারেন যে এটা তার উপরে আসে না? কথা হচ্ছে যে বিচারককে যদি আমি বলি কোনো কিছু পেন্ডিং ম্যাটার নেই, সাবজুডিস ম্যাটার নেই, অ্যাপিল পেন্ডিং নেই, আমি যদি একটা বক্তব্য করি, এবং তাহলে কি কন্টেম্পট হবে? মানুষের মান কি এত ঠুকরা, মানে ফিনফিনে যে কিছু একটা ঘা দিলে, কিছু বললে আদালত অবমাননা হবে? আমি ঢাকা হাইকোর্টে দিল্লি সুপ্রিম কোর্টে একটা কথা বলি, এখানে বলছে, আমি হিন্দিটা বলছি, তুমি শালা এখান থেকে উঠে যাও, নয়তো জানে মেরে ফেলবো। তুমি চিফ জাস্টিসকে বলেছো যে লখনৌ জাজেরা 50,000 টাকা নিয়ে স্টে গ্রান্ট করে এবং স্টে এক্সটেন্ড করে। আজ 2 বাজে কে আগে তলপি তলপা নিয়ে এখান থেকে না পালালে তোমাকে জানে মেরে ফেলবো। হিন্দিটা আমার এখানে লেখা আছে। এই বলার পরও তারা সঙ্গে সঙ্গে কন্টেম্প করে দিল। সুপ্রিম কোর্ট, নো, ইউ হ্যাভ টু ফলো দ্য প্রসিজিওর, দ্যার ইজ এ রুলস, ইউ হ্যাভ টু ইস্যু দ্য রুল, হিয়ার দেম, গিভ দেম ডিফেন্স হোয়াট দে ক্যান সে, তারপরে তুমি তাই কন্টেম্প করতে পারো। স্যার আমার এখানে জানার ইচ্ছাটা হচ্ছে যে স্যার এটা ঠিকই আছে, কিন্তু আমি যদি এখন বলি যে বাংলাদেশের সব আইনজীবী দুষ্ট, তো সে তাতে আইনজীবী হিসাবে স্যার আপনি শিষ্ট, আপনি এটাতে অফেন্স নেওয়ার জায়গা আছে কি? দেখেন, আমার মান যদি এতই টুনকো হয় তাহলে হবে। আমি নিজের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, আমি কাকে কি বললাম, বন্ধু কাউকে বলে শালা কি কেস করে আসলি, হেরে গেছিস তো, সে যদি বলে আমাকে অপমান করেছে, হ্যাঁ আমি হেরে গেছি পেন্ডিং ম্যাটারে, তাহলে বলতে পারে। কিন্তু সেরকম হয় না। তবে আমার ঢাকার সুপ্রিম কোর্টের কথা বলি, আমাদের খুব বিশেষ নাম করা চিফ জাস্টিস, খুবই নাম করা চিফ জাস্টিস,
মাহমুদুর রহমান জানেন, ওই যে জি। ও তাকে জিজ্ঞেস করলো আপনি কি বলেছেন যে অ্যাপেলেট ডিভিশন মানে স্টেট ডিভিশন? মাহমুদুর রহমান বললেন হ্যাঁ আমি বলেছি, এরকম করে ইয়েস আই হ্যাভ সেড সো। তো ওটে গিয়ে 6 মাস জেল দিল। তারপরে আর একটা কন্টেম্প ছিল ওর এগেনস্টে। কিছুক্ষণ পরে কোর্ট উঠে আসলো, উঠে এসে বললো কন্টেম্প, 1 দিন জেল। একই কোর্ট 6 মাস 6 মাস এবং 5 মিনিট পরে যে কোর্ট যদি, আমি কোর্টকে জিজ্ঞেস করেছিলাম জাজকে যে আপনি এটা কি করলেন, দেখেননি? যখন জিজ্ঞেস করলাম যে হ্যাভ ইউ সেড দ্যাট দ্য অ্যাপেলেট ডিভিশন মিনস স্টেট ডিভিশন, হি সেজ ইয়েস, বলে ওই যে জোর করে বলেছিল তার। সেই জন্যে জাজ কেন, জাজ শুড বি অ্যাবভ অল দিস থিং। জাজ যদি ওতে বিরূপ হয়, ওইভাবে হয়ে একটা 6 মাস আর একটা 1 দিন দেয়, এটা তো জাজের কাজ না। জাজ মাস্ট বি অ্যাবভ অল দিস সেন্টিমেন্ট অ্যান্ড প্রাইভেট ইগোজ অ্যান্ড আদার থিংস। অ্যাডভোকেট আব্দুল মতিন খুসরো, আপনি কি মনে করেন এই কন্টেম্প প্রসঙ্গে আপনার পর্যবেক্ষণ কি? আমাদের বিচার ব্যবস্থায় আদালতের উপর মানুষের আস্থা বিশ্বাস একটা বড় সম্পদ। তো বিচার বিভাগের কর্তৃত্ব এবং মর্যাদার হানিকর কোনো বক্তব্য আদালত অবমাননার পর্যায়ে পড়ে। তো শামসুল হুদা সাহেবের মতো একজন এত দায়িত্ববান ব্যক্তিত্ব, সিনিয়র সিটিজেন, তো উনি আরও সতর্কতার সাথে এরকম গয়রহ না বলে আরও সতর্কতার সাথে বলা উচিত ছিল। কারণ সাধারণ মানুষের মনে যদি আদালতের প্রতি কোনো অশ্রদ্ধা জাগ্রত হয় কারো কোনো বক্তব্যে, এই সম্পর্কে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত। বেশ রফিকুল হক সাহেব যেটা বলেন ঠিকই বলেছেন যে আদালতের কোনো আদেশ অমান্য করা, আদালতের আদেশের বিরুদ্ধে আচরণ করা, মর্যাদা এবং কর্তৃত্বের প্রতি আপনার অবজ্ঞামূলক বক্তব্য প্রদান করা এবং পেন্ডিং প্রসিডিংসের বিষয়ে কোনো কথা বলা, এটা আদালত অবমাননার মধ্যে পড়ে। তো আমাদের দায়িত্ব বিচারকদের স্বার্থে না, জাতির সাথে, ন্যায় বিচারের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে আদালতের প্রতি মানুষের বিশ্বাস আস্থা সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকে লক্ষ্য রেখে আমাদের কোনো কাজ বা কথা বলা উচিত। অ্যাডভোকেট খসরু, আমরা কিন্তু দেখেছি যে জনাব শামসুল হুদা বলেছেন যে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, বিচার বিভাগ সহ সব সাংবিধানিক সংস্থা রাজনীতিকরণ হয়ে গেছে। এসব জায়গায় অযোগ্য লোকেরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, এটা হচ্ছে উনার কোট আনকোট। এই কথাটাতে তো উনি স্পেসিফিক কাউকেই আসলে ব্যক্তি না, উনি বিচার বিভাগকে অন্তর্ভুক্ত করে কথা বলেছেন। তো এইভাবে রাজনৈতিক বক্তব্য হয়, তো এই কথাটা যে একেবারে অমূলক এরকম না। তো বিচার বিভাগ সম্পর্কে এরকম কি বলে গয়রহ কথা বলাটা সঠিক হয়নি। আপনি মনে করছেন যে এটি বলা সঠিক হয়নি। আমি একটু ডক্টর আসিফ নজরুলের কাছে, তাকে আমরা সরাসরি বাসা থেকে কানেক্ট করছি। ডক্টর আসিফ নজরুল, আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনি কি মনে করেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার বিষয়টিতে আপনার পর্যবেক্ষণ কি? প্রফেসর আসিফ নজরুল। আপনি আমাকে যেভাবে প্রশ্ন করেছেন, আমি যদি সরাসরি উত্তর দিই তাহলে সেটাই আদালত অবমাননা হবে। বাংলাদেশের আদালত অবমাননা আইন এতই সেকেলে যে এটার ভিত্তিতে কোনো কমেন্ট করলেই এটা আদালত অবমাননা হতে পারে। আমি বরং অন্য দিক দিয়ে যাই। দেখেন, আপনার কিছু খেয়াল করেন যে মতিন খসরু ভাই বললো যে শামসুল হুদা সাহেবের এই কথার কারণে জুডিশিয়ারির প্রতি জনগণের শ্রদ্ধা বা আস্থা কমে যেতে পারে। আমি তো মনে করি একজন ব্যক্তির কমেন্টের ভিত্তিতে জুডিশিয়ারির প্রতি কারো আস্থা কমে যাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের মানুষ জুডিশিয়ারিতে যায়, ওইখানে কি বিচার হয়, কিভাবে বিচার হয়, কিভাবে জামিন হয়, কিভাবে জামিন হয় না, কিভাবে স্টে হয়, কিভাবে স্টে হয় না, সরকারের লোকদের কিভাবে বিচার হয়, বিরোধী দলের লোকদের কিভাবে বিচার হয়, গরিবের কিভাবে বিচার হয়, ধনীর কিভাবে বিচার হয়, সব দেখে। এই দেখার ভিত্তিতেই, এই প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতেই বিচার বিভাগের প্রতি তাদের মনোভাব গড়ে ওঠে। সেখানে হঠাৎ করে একজন লোক বললো, এখন ধরেন আমি যদি এখন বলি ইন্ডিপেন্ডেন্টের নিউজটা আসলে ভালোই হয় না, তো এটা দেখা মাত্র সমস্ত লোক ইন্ডিপেন্ডেন্টের প্রতি শ্রদ্ধা চলে যাবে? আমি মনে করি, আমি রফিকুল হক স্যারের সাথে একমত যে একটা বক্তব্যের অন্তর্নিহিত প্রভাব কতটুকু সেটা খুব ভালো করে বিবেচনা করে এই ধরনের বিষয়ে সিদ্ধান্তে আসা উচিত। এবং আমি বিশ্বাস করি জুডিশিয়ারির মর্যাদা সবচেয়ে বেশি রক্ষা করতে পারে জুডিশিয়ারি নিজে। জুডিশিয়ারি যদি ন্যায় বিচার নিশ্চিত করতে পারে তাহলে আপনার একটা দুইটা কমেন্টে জুডিশিয়ারির মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ হয় না।
প্রফেসর আসিফ নজরুল, আপনাকে ধন্যবাদ। আমি একটু আবার আব্দুল মতিন খসরু অ্যাডভোকেট আপনার কাছে যেতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা এই মুহূর্তে গত কয়েকদিন ধরে অনেক কথা বলেছি আইনের শাসন প্রতিষ্ঠা এবং সরকারের তার উপরে প্রভাব বিস্তার করা প্রসঙ্গে। তো এই ক্ষেত্রে আমি যদি একটি সরাসরি প্রশ্ন এরকম করি যে মানে র্যাব থাকা বা না থাকা বিষয়ে আপনার অবস্থান কি? এই প্রশ্নের উত্তর তো আমি ব্যক্তিগতভাবে আমি একটা আপনি সহজ না। র্যাবের অনেক অন্যায় কর্ম আছে, তাদের মধ্যে অনেক আপনার আইনের প্রতি অশ্রদ্ধাশীল ব্যক্তিও আছেন। এই জন্য টোটাল সংগঠন দায়িত্ব হতে পারে না একজন দুজনের কারণে। তো র্যাব যখন সৃষ্টি হয়েছিল তখন থেকে র্যাব অনেক জঘন্য পাপ করেছে, অন্যায় করেছে, যথা বিনা বিচারে ফলস স্টোরি তৈরি করে অনেক লোক খুন করেছে। এইটা এই যে আপনার কি বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা কি বলে বিনা বিচারে যে হত্যা করেছে, এটার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। এই জন্য র্যাবকে যারা পরিচালনা করে যখন যে সরকার থাকে তাদেরও দায়িত্ব আছে। র্যাবে আমরা যতটুকু জানি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর চৌকস অফিসারদের কানা হয়, কিন্তু তারা যার যেই কাজ তাকে দিয়ে সেই কাজ করানো উচিত। পুলিশের কাজ পুলিশ করবে, সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী করবে। এই চৌকস অফিসারগুলোকে এখানে এনে আনার ফলে তারা অনেক সময় ডিরেল্ড হয়ে যায় এবং হয়েছে অনেকে। এই জন্য আমি টোটাল র্যাব বাহিনীকে দোষারোপ করতে পারি না। আপনার মাথা ব্যথা হয়েছে বলে মাথা কেটে ফেলা যাবে না, যে সংস্কারের প্রয়োজন, এটা আমি মনে করি। তাদের প্রপার ট্রেনিংয়ের প্রয়োজন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন যারা এরকম জঘন্য অপরাধ করে। যিনি রক্ষক তিনি ভক্ষক হতে পারে না। তাদের দায়িত্ব হলো মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, জান মালের। এখানে আমি আপনি রক্ষক হয়ে আপনার মানুষ খুন করবেন এবং করেছেন অনেক জায়গায়, তার প্রমাণ আছে। ফোর্স অ্যাবডাকশনও করেছেন, ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে তাদের, তারা এইটা হতে দেওয়া যায় না। বেশ, রফিকুল হক, আপনার মতামত কি র্যাবের? আমার কথা হচ্ছে র্যাবের দুই একজন কোনো অন্যায় করে থাকলে তাকে বিচার করেন, কিন্তু র্যাব ডিসব্যান্ড করতে হবে এটা আমি একেবারেই এগেনস্টে। এটা কি পুলিশ, একটা পুলিশ সবসময় আমরা বলি যে ঘুষ খাচ্ছে, তার মানে কি পুলিশ ডিপার্টমেন্ট বন্ধ করে দিতে হবে? তো র্যাব তারা আর্মির লোক একটা চান্স পেয়েছে, দু একটা কিলিং ফিলিংয়ে দুপাশে এপাশে টাকা পয়সা চেহারা দেখেছে, কিছু একটা অন্যায় করে ফেলেছে, তাদের বিচার করেন, তাদের বিচারের না। প্রফেসর আসিফ নজরুল কি মনে করেন র্যাবের বিলুপ্তি প্রসঙ্গে? আপনার মতামত একটু জানতে চাইছিলাম প্রফেসর আসিফ নজরুল, র্যাবের বিলুপ্তি প্রসঙ্গে। আমি আসলে ব্যারিস্টার রফিকুল হক স্যার আমার খুব শ্রদ্ধেয় মানুষ। উনি যতটা লঘুভাবে দেখছেন এই ব্যাপারটা কি আসলে ততটা লঘু? কারণ আপনি এখানে একজন দুইজন ব্যক্তি তো জড়িত না, আমরা একজন বা দুইজন লোকের বিরুদ্ধে অনেক জায়গায় হত্যা করার অভিযোগ পাচ্ছি। এবং গতকালও র্যাবের একটা অফিস থেকে 18 জনকে ফিরিয়ে আনা হয়েছে সদর দফতরে। এর আগেও আমরা বিভিন্ন অঞ্চলে প্রচুর অভিযোগ পেয়েছিলাম। একটা বাহিনীর মধ্যে যদি সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেডভাবে খুন করা, গুম করা, অপহরণ করার মতো প্রবণতা ঢুকে যায়, সেটা যদি 10 থেকে 20 জন লোকের মধ্যে থাকে এবং তারা যদি দায়িত্বপূর্ণ পদে থাকেন এবং এটার বিপরীতে যদি 90% র্যাবের লোক ভালো থাকে, আমি তো মনে করি এটা একটা ভয়াবহ চিত্র। আর এবং আপনি কি পুলিশের ব্যাপার হচ্ছে, পুলিশ একটা রেগুলার ফোর্স। আপনি কি নিষিদ্ধটা দাবি করেন? আমি মনে করি আপনি যদি র্যাবের পর্যাপ্ত সংস্কার করতে না পারেন তাহলে আপনাকে নিষিদ্ধ করে দিতে হবে। পর্যাপ্ত সংস্কারটাকে আমি বুঝিয়ে বলবো। প্রফেসর আসিফ নজরুল, পর্যাপ্ত সংস্কারটা সম্পর্কে ব্যারিস্টার রফিকুল হক জানতে চাইছেন, কিন্তু আমাদের এটা বিরতি নিতে হচ্ছে। আপনি নিশ্চয়ই এটি পরে আবার একটু ব্যাখ্যা করেন। আমরা বিরতি নেওয়ার পরে আমি অবশ্যই একটু অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর কাছে ফিরতে চাই। সেইটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে টিআইবি একটি গবেষণা প্রতিবেদন সম্প্রতি করেছে। এতে বলা হয়েছে যে সাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় ভারসাম্য আনার ব্যাপারটি জরুরি, কারণ সরকার প্রধানের সংবিধান প্রদত্ত ক্ষমতা আসলে একচ্ছত্র। একজন সংবিধানের নিবিড় পাঠক হিসেবে আপনার মতামত একটু জানতে চাইবো। আমরা একটু বিরতির পরে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতায় ভারসাম্য আনার কোনো পথ আছে কিনা, এবং টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে যে সরকার প্রধানের সংবিধান প্রদত্ত ক্ষমতা আসলে একচ্ছত্র। না, আমাদের সংবিধানে তার উত্তর আছে। আমাদের অল এক্সিকিউটিভ পাওয়ার লাইস টু দি প্রাইম মিনিস্টার। আপনার সকল প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার মালিক
আপনার মাননীয় প্রধানমন্ত্রী হবেন, 55(2) আছে প্রধানমন্ত্রী কর্তৃক, এবং তাহার কর্তৃত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে। তবে আপনি যেটা বললেন ভারসাম্য এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য 55(3) আছে, মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকিবেন। দি প্রাইম মিনিস্টার অ্যালং উইথ তার ক্যাবিনেট আর আনসারেবল অ্যাকাউন্টেবল টু দি পার্লামেন্ট। পার্লামেন্ট যদি ভাইব্রেন্ট হয়, এফেক্টিভ হয়, যখন অপোজিশন যদি পালায় না থাকে পার্লামেন্ট থেকে, তাহলে পার্লামেন্ট প্রাইম মিনিস্টার উইল বি একটা টোস। আপনাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্ব চালু করেছেন, 1 ঘন্টা ব্যাপী প্রশ্নোত্তর জবাব দেন। এখানে তাকে অপোজিশনে প্রশ্ন করতে পারতো, বিরোধী নেতা নেত্রী যিনি থাকবেন তিনি প্রশ্ন করে জালবার করতে পারতেন। আমরা তো প্র্যাকটিস করি না। কিন্তু সংবিধানে 70 অনুচ্ছেদ থাকতে আপনারা আর কি প্র্যাকটিস করবেন? 70 অনুচ্ছেদ অন্য জিনিস, এটাকে অপব্যাখ্যা করা হচ্ছে। 70 ইজ কোয়াইট ডিফারেন্ট থিং। আপনার পার্লামেন্টে আজকে যদি বেগম খালেদা জিয়া থাকতেন, অথবা তারা যখন ক্ষমতায় ছিল আমরা যদি থাকি, তাহলে আমরা প্রশ্ন মানে জর্জরিত করে ফেলতে পারি। আমরা প্রত্যেকটা ব্যাপারে তাকে জবাবদিহি করতে হতো। কিন্তু আমরা ভোট নেব, যদি ক্ষমতা না যায় তাহলে পার্লামেন্টে পালায় থাকবো, সমস্ত সুযোগ সুবিধা। আমাদের গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণ করতে হবে, আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, তাইলেই দায়বদ্ধতা নিশ্চিত হবে। কিন্তু আমরা যে বলি একক ক্ষমতা ঠিকই আছে, কিন্তু একক ক্ষমতার জবাবদিহিতা ভারসাম্যতা নিশ্চিত করার জন্য পার্লামেন্টকে আরো কার্যকর করতে হবে, পার্লামেন্টে যোগদান করতে হবে, পার্লামেন্টকে বয়কট করা যাবে না অনির্দিষ্টকালের জন্য। আমার মনে হয় আমাদের একটা আইন করা উচিত, অনির্দিষ্টকালের জন্য আপনার সুইট ওইল অনুযায়ী আপনি পালায় থাকতে পারবেন না। বেচার রফিকুল হক কি মনে করছেন যে ক্ষমতায় ভারসাম্য আনার কোনো সাংবিধানিক পন্থা কি আছে? 55 1 2 3 কথা বললেন অবশ্য না, কথা হচ্ছে সবকিছু নির্ভর করছে আপনার মানসিক চিন্তা, কিভাবে আপনি এটা গণতন্ত্র বই দেখে গণতন্ত্র হয় না, গণতান্ত্রিক মনোভাব আনতে হবে। আমাদের ওই 70 দেখলে ঠিক আছে, 70 পার্লামেন্ট আমি বলতে পারবো না, কিন্তু বাইরে তো পার্টিতে ডিসকাস করতে কোনো আপত্তি নেই। পার্লামেন্টে যদি কোনো ম্যান্ডেট থাকে, হুইপ থাকে যে এইটে ভোট দাও, তার এগেনস্টে যদি আপনি দেন, তখন আপনার সদস্যপদ চলে যাবে। কিন্তু আপনি আপনার পার্টি মিটিংয়ে ডিসকাস করেন, এই যে কংগ্রেসে দেখছেন, কংগ্রেসে এখন বৈঠক বসছে যে 2 মা ছেলে দুজনেই চলে যাবে না, একজন আপাতত থাকবে, বৈঠক বসছে। তারপরে মোদি যে হয়েছে এত ভোট নিয়ে, সে কিন্তু এখনো কে কোন মিনিস্টার হবে কিচ্ছু বলেনি। দে আর হ্যাভিং সিরিজ অফ সিটিং। হ্যাঁ, আদবানিকে দেখেন পায়ে হাত দিয়ে সালাম করছে, একে অপরের প্রতি কতটা রেসপেক্ট করে। নিজে যদি সম্মান দেখান অন্যকে, আপনি বেশি সম্মানিত হন। আদবানিকে তার স্লাইটলি কয়েক বছর বড়, পায়ে হাত দিয়ে সালাম করছে এই হওয়ার পরে। আপনি সব কিছুর মূলে আছে মানসিক পরিবর্তন। আপনি ডিক্টেটর বলেন, ডেমোক্রেট বলেন, সব কিছু বলেন, বেনাবলেন ডিক্টেটর হলে ভালো। আমি তো বলি দেশের উন্নতি হতে গেলে ইউ মাস্ট হ্যাভ বেনাবলেন ডিক্টেটর। দেখেন দেশ কিভাবে সবসময় পাস্ট হিস্ট্রি দেখেন, আইয়ুব খান সময় দেখেন বা তার আগে সবসময় তাই হয়েছে। আপনি সাউথ কোরিয়া দেখেন, গণতন্ত্রের জন্য এত রক্ত দিলাম, এত সংগ্রাম করলাম। সাউথ কোরিয়া গিয়ে দেখেন, হলো জনগণের শাসন, জনগণের কর্তৃত্ব এবং নেতৃত্ব। জনগণের শাসন মানে দুঃশাসন না, জনগণের শাসন। আমাদের গণতন্ত্রের মূল কথা হলো প্রজাতন্ত্রের সকল স্তরে নির্বাচিত জনগণের কার্যকর অংশগ্রহণ। আই রিপিট, কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, অর্থাৎ পরিকল্পনা প্রণয়নে এবং বাস্তবায়নে জনগণের অংশ থাকবে। যেটা মানে এখন আমরা অনেক জায়গায় অনুপস্থিত দেখতেছি এখন পর্যন্ত, যেটা স্থানীয় সরকার নির্বাচনে জেলা পরিষদ নির্বাচনগুলি হওয়ার কথা ছিল, অনেক আগে থেকে হচ্ছে না। ঢাকা শহরও অনেকদিন ধরে প্রসঙ্গ দিয়ে চলছে। আমরা অনেকগুলি জায়গায় আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক ডেফিসিয়েন্সি, অপর্যাপ্ততা আছে, তারপরেও গণতন্ত্র এখন আছে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক, আমি খসরুলের সঙ্গে এগ্রি করি যে আমরা যতই ক্রিটিসাইজ করি, আমাদের নিজের দেশ নিজে ক্রিটিসাইজ করছি, কিন্তু চিন্তা করে দেখেন গত 10 বছরে বা গত 15 বছরে আমরা অনেক বেশি ইমপ্রুভ করে গেছি। আমাদের ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, আমি একে অপরকে ক্রিটিসাইজ করছি। এই যে কন্টেম্প্ট, তো পাগলের লোক হলে কন্টেম্প্ট বলবে, এই কি একটা কন্টেম্প্ট হলো নাকি? আমরা কত ক্রিটিসাইজ করেছি, কত রকম করছি না? আগে যা বলতে পারতাম না আজকে বলছি না? আজ এই আপনার এখানে বসে যে এই যে কথা বলছি, এটা 10 বছর আগে বলতে পারতাম, তার আগে বলতে পারতাম, তাহলে দেশে উন্নতি হয়নি। প্রফেসর আসিফ নজরুল কাছে একটু যাবো, যে প্রফেসর আসিফ নজরুল, আপনি বেচার রফিকুল হক একটু আপনার কাছে জানতে চাইছিলেন যে প্রয়োজনীয় সংস্কার বলতে আপনি, পর্যাপ্ত সংস্কার বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন? খুব সংক্ষেপে এটি বলে যদি ওই সাংবিধানিক প্রক্রিয়া ক্ষমতার ভারসাম্য আনার প্রসঙ্গেও যদি একটু বলতেন। পর্যাপ্ত সংস্কারের এখনকার পরিস্থিতিতে প্রথম শর্ত হচ্ছে
র্যাবের যারাই তারা যে স্তরেই ছিলেন কেন বা যে স্তরে আছেন না কেন, তারা যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদের সম্পূর্ণ এবং পরিপূর্ণ বিচার করতে হবে। এটা তো প্রথম শর্ত। এটাই হচ্ছে সংস্কারের তাড়না এবং রেলেভেন্স এবং সংস্কারের সততা প্রমাণ করবে। সেকেন্ড হচ্ছে র্যাব যখন কোনো অভিযানে যাবে এটা ম্যান্ডেটরি করা উচিত, যেটা পুলিশকে বা কোনো একটা ম্যাজিস্ট্রেট হোক কোনো একটা বডিকে জানিয়ে যাবে, এবং প্রত্যেকের কাছে পরিচয়পত্র থাকতে হবে। র্যাব যখন গ্রেফতার করতে যাবে তখন তাকে আইডেন্টিটি দেখাতে হবে। এবং আপনি যদি উন্নত দেশের মতো একটা নাম্বার চালু করেন, ধরেন 999 বা 777, আমাকে একজন লোক এসে বলো আমি র্যাব, আপনাকে যেতে হবে, আমি যেন 999-এ ফোন করে বা 555-এ ফোন করে জানতে পারি এই লোক সত্যি আসলে র্যাবের সদস্য কিনা। আপনি যখন এই ধরনের মেজাজ নেবেন, এরকম আরও চিন্তা করে বহু কিছু বের করা যায়, তখন আর এই র্যাবের মধ্যে যেই লোকগুলো বাজে লোক তাদের পক্ষে যথেচ্ছভাবে ক্ষমতা প্রয়োগ সম্ভব না। সংস্কারের দ্বিতীয় স্টেজ হচ্ছে র্যাবকে যারা রাজনৈতিকভাবে ব্যবহার করেছে তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরও শাস্তির ব্যবস্থা করা। আর র্যাবের ক্ষেত্রে যাদেরকে পোস্টিং দেওয়া হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেন না হয়। আমি ধরুন একজন আওয়ামী লীগের মন্ত্রী, আমার জামাতা বা আমার ছেলে র্যাবে আসতে পারবে না, কারণ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। আবার ধরেন বিএনপি আমলে আমি বিএনপির নেতা, আমার ছেলে র্যাবে আসতে পারবে না। র্যাবে কাকে আনা হবে, কেন আনা হবে, কত বছর তারা থাকবে, এটা খুব ক্যাটেগরিক্যালি স্পেসিফাই করতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। এরকম আরো বহু সংস্কার আনা যায়। আমি প্রধানমন্ত্রীর বা সাংবিধানিক প্রক্রিয়া ক্ষমতার ভারসাম্য আনার প্রসঙ্গে একটু জানতে চাইছিলাম। জি, আচ্ছা, এটা আমার খুবই প্রিয় বিষয়। আমি মনে করি বাংলাদেশের সংবিধান, আমি কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এটা বলছি না, বাংলাদেশের সংবিধান বাংলাদেশের প্রধানমন্ত্রী পদকে একটা ডিক্টেটরে পরিণত করেছে। এত স্বৈরাচারী একজন শাসক কিভাবে সংবিধান মোতাবেক থাকতে পারে, এটা বাংলাদেশের সংবিধান দেখলে আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। যেমন আপনি যদি ভারতের সংবিধান দেখেন, ভারতের রাষ্ট্রপতি যদি কোনো কাজ করেন তাহলে ওনার ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী করতে হয়। আমাদের দেশের সংবিধান অনুযায়ী ক্যাবিনেটের না, শুধু প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হয়। এরকম আমি আপনাকে 4-5টা উদাহরণ দেখাতে পারবো যে ভারতের সংবিধানে প্রধানমন্ত্রী যে ক্ষমতা আছে তার চেয়ে অনেক বেশি বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে। এটা গেল সংবিধান। আপনি যদি আইন এবং রীতি দেখেন, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিতে যারা প্রধানমন্ত্রী হন তারা পলিটিক্যাল পার্টিরও লিডার, তারা সংসদীয় দলেরও লিডার, এবং তারা নিজের রাজনৈতিক দল এবং সংসদের সকল কর্তৃত্বের মালিক, একচ্ছত্র ক্ষমতার অধিকারী। এবং বাংলাদেশে এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে, বাংলাদেশে যদি শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, এরশাদ হোক, যদি এরশাদ প্রধানমন্ত্রী হন, তাদের ইচ্ছা ছাড়া দলের ভেতরে কেউ নেতা নির্বাচিত হবে না, কেউ এমপি পদপ্রার্থী হবে না, সংসদে কেউ কথা বলতে পারবে না, সংসদে কেউ হুইপ পদ পাবে না, কেউ মন্ত্রী হবে না। সমস্ত কিছু ডিপেন্ড করে একজন মানুষের উপর। এটা কোনোভাবেই সমর্থনীয় হতে পারে না। আমি মনে করি বাংলাদেশের সুশাসনের প্রধানতম শর্ত হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতাকে কমিয়ে আনতে হবে, এবং উন্নত দেশগুলোর আদলে, আপনি যদি ভারতের মডেলই ধরেন, এই উন্নত দেশগুলো আদলে প্রধানমন্ত্রী জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে এবং যৌথ একটা ক্ষমতার চর্চা চালু করতে হবে। প্রফেসর আসিফ নজরুল, ব্যারিস্টার রফিকুল হক কিন্তু বলছিলেন যে এরপরও গত 15 বছরে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, বাংলাদেশ এগিয়ে চলছে। এবং আপনি যদি ভারতের কথাও বলেন, নরেন্দ্র মোদী কিন্তু এবার একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং সংসদীয় দলের প্রধানও থাকতে চাইছেন। আবার অন্যদিকে সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী না হয়েও 10 বছর ক্ষমতা চালিয়েছেন, এমন কথাই কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। আপনি এই প্রসঙ্গে কি বলবেন? ভারতীয় মডেলটা তো সংবিধান, আমি কিন্তু ভারতের সংবিধান নিয়ে আলোচনা করেছি, প্র্যাকটিস নিয়ে আলোচনা করি নাই। প্র্যাকটিস নিয়ে আলোচনা করলে আমাকে আধা ঘন্টা সময় দিতে হবে। সংবিধান আলোচনা করেছি। আর 15 বছরে আমরা যে এগিয়েছি বলেছেন, 15 বছরে তো আমাদের আরো অনেক আগানোর কথা ছিল। আর 15 বছরে আমরা কি সরকারগুলোর জন্য এগিয়েছি শুধু? 15 বছরে আমাদের এখানে ব্র্যাকের মতো প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠান, আমাদের গার্মেন্টস শ্রমিকরা, আমাদের কৃষি শ্রমিকরা, আমাদের বিদেশে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের যেই পরিমাণ ডেডিকেশন, তারা যেই কঠোর পরিশ্রম করেছেন, সেটার পার্সপেক্টিভে আমাদের দেশের সরকারগুলো যদি দুর্নীতি না করতো, সন্ত্রাস না করতো, কুশাসন না করতো, তাহলে আমাদের প্রবৃদ্ধি আরো বেশি হতো। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের যে সরকার প্রধান হবে, যে প্রাইম মিনিস্টার হবে, সে পার্টি চিফ যে প্রাইম মিনিস্টার হবে তা না। পার্টি চিফ থাকবে, প্রাইম মিনিস্টার পার্টি থেকে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করবে যাকে। পার্টি চিফ আর প্রাইম মিনিস্টার এক হলে হবে না, এক হলেই এই অবস্থা হবে। পার্টি চিফ তার পলিসি দেবে, কিভাবে কি চলবে, প্রাইম মিনিস্টার উইল এক্সিকিউট দ্যাট পলিসি। প্রাইম মিনিস্টার তাহলে এই যে ব্যালেন্সিং সেইটা হয়। এবং আমাদের তো আনফর্চুনেটলি যে পার্টি চিফ সেই প্রাইম মিনিস্টার। সেই ব্যালেন্স। আর দুই হচ্ছে যে আমাদের কনস্টিটিউশন দেখবেন যে দুবারের বেশি প্রেসিডেন্ট হওয়া যায় না, দেখেছেন? দুবারের একটা ঠিক দেশের যে পরিস্থিতি, যে কতবার দেখছি যে দুবারের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না, এটা অ্যামেন্ড করা দরকার। তাহলে আমাদের যে এই যে ছেঁড়াছেড়ি, চুল ছেঁড়াছেড়ি,
মারামারি, একে কটক করে কথা বলে, ওকে এগুলো সব বন্ধ হবে। যদি জানে যে পরের বারে আমি আর হব না প্রাইম মিনিস্টার, তাহলে এগুলো করবে না। আমি বেশের রফিকুল হক আপনার কাছে জানতে চাইবো যে এই যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু লোকের অতি উৎসাহী কর্মকাণ্ড ও তৎপরতা, আমি ওনাকে কোট করছি, তৎপরতা কাজকে ব্যাহত করে, কথায় কথায় রিট, যে কাজ আইন শৃঙ্খলাকারী ও নির্বাহী বিভাগের সেখানে সব কাজ যদি জুডিশিয়ারি করে, তাহলে আমাদের কাজ কি, এরকম একটি মন্তব্য করেছেন। এই মন্তব্যটি প্রসঙ্গে আপনার একটি চট করে মন্তব্য শুনবো। এটা দেশ চালাতে গেলে অনেক সময় এইসব কথা বলে, এইসব কথা সিরিয়াসলি দিলে তো হয় না। এগুলো দেশ চালাতে হলে আপনি ওই গতিতে বসেন, দেখেন দেশ চালানো কি কঠিন জায়গা। আপনার একটা মিনিস্টার করে দেয়, তাই দেখেন যে কি অবস্থা। বলা তো সোজা, এই ধরনের একটা জেনারেল একটা কমেন্ট করলো, সেই নিয়ে আমরা অ্যানালিসিস করতে লাগলাম, এটা ঠিক নয়। আমরা আরো যাই বলি, তিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি অনেক ডেমোক্রেট, তিনি বঙ্গবন্ধুর মতন না, অনেক 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 ডেমোক্রেট। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু আপনার কাছে একটা অন্য প্রসঙ্গে নিয়ে আসবো, যে ভারতের 16 লোকসভা নির্বাচন নিয়ে আপনার পর্যবেক্ষণটা একটু শুনবো, যে এইটা নিয়ে আপনার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ কি এবং আপনাদের মতামত এই প্রসঙ্গে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আব্দুল মতিন খসরু, আপনাকে বিরতির আগে ভারতীয় নির্বাচন নিয়ে জানতে চেয়েছিলাম আপনার পর্যবেক্ষণ। তবে তার আগে যে প্রশ্নটি আমি বেশের রফিকুলকে করেছিলাম সেটি সম্পর্কে আপনি একটু মতামত জানতে চাইবো, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কথায় কথায় রিট, যে কাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী ও নির্বাহী বিভাগের সেখানে সব কাজ জুডিশিয়ারি করলে তবে আমাদের করণীয় কি থাকে, এই প্রসঙ্গে আপনার এই সম্পর্কে বক্তব্যটা পরিষ্কার। আমাদের স্কিম অফ আওয়ার কনস্টিটিউশন ইজ, আমাদের নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভার 3টা বিভাগ আছে, 3টার অধিক্ষেত্র সীমানা চিহ্নিত আছে, কে কোন ক্ষেত্রে কাজ করবে। একটা বিভাগ, নির্বাহী বিভাগ বিচার বিভাগে অনুপ্রবেশ করতে পারবে না, বিচার বিভাগ নির্বাহী বিভাগে অথবা আইনসভায় অনুপ্রবেশ করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, অ্যাজ পার কনস্টিটিউশন, এটি ম্যান্ডেট অফ আওয়ার কনস্টিটিউশন, এটি আমাদের স্কিম অফ আওয়ার কনস্টিটিউশন। আপনি আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে, ফৌজদারি মামলার তদন্তে সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করতে পারবে না। সেখানে আপনি কি করে বলেন অ্যারেস্ট হিম, যদি না 54 অ্যারেস্ট করেন, এটা হাইকোর্ট বলতে পারে না। এখন আমরা কেন অ্যাপিলেট ডিভিশনে গেলাম না? এখন যে নারায়ণগঞ্জের ব্যাপারে মানুষের মধ্যে যে মানুষ ভুল বুঝতে পারে, এই জন্য চাই নাই। তবে আমার বিবেচনায় বিনয়ের সাথে বলতে চাই, হাইকোর্টের প্রতি সমস্ত শ্রদ্ধা রেখে, এই আদেশটা সঠিক হয় নাই। আমি কাকে গ্রেপ্তার করব কি করব না, এটা পুলিশ দেখবে, পুলিশের এটা এখতিয়ার। আমি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আছে, সুপ্রিম কোর্ট ক্যানট ইন্টারফেয়ার উইথ ইনভেস্টিগেশন বাই দ্য পুলিশ। কিন্তু অনেকেই বলে থাকেন যে হাইকোর্ট এরকম একটি নিজের সীমানা ডিঙ্গি এরকম একটি নির্দেশ না দিলে হয়তো এই ওনারা গ্রেফতারি হতেন না, এটা কি ঠিক? এটা পক্ষে বিক্ষোভ বিপক্ষে বক্তব্য আছে, এটা তো এইটার বিচার মানুষ চায় আন্তরিকভাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, উনি কোনো স্টেপ বাদ রাখেন নাই, এটা আন্তরিকভাবে চান। আমি ইসলাম করে মিটিংয়ে উনি বলছেন যে আমি কাউকে স্পেয়ার করবো না, এটা বিচার হতেই হবে। সুতরাং আপনি যেটা বলছেন পক্ষে বিক্ষোভে বিপক্ষে বক্তব্য আছে, কিন্তু আপনার বক্তব্যটা কিন্তু প্রশ্ন সাংবিধানিক, মানে একটি অঙ্গের অধিক্ষেত্রে অন্য অঙ্গ প্রবেশ করতে পারবে না, এটা ইললিগাল ট্রেসপাস হবে। সুতরাং আপনি নির্বাহী বিভাগের কাজ নির্বাহী বিভাগ করবে, বিচার বিভাগের কাজ বিচার বিভাগ করবে, আইনসভার কাজ আইনসভা করবে। বিচার বিভাগ নির্বাহী বিভাগের কাজ করতে পারবে না, নির্বাহী বিভাগ বিচার বিভাগের কাজ করতে পারবে না। এটা হলো আমাদের সংবিধানের স্কিম, কিন্তু সেপারেশন অফ পাওয়ার। কিন্তু বিচার বিভাগকে তো সেই ক্ষমতা দেয়া আছে যে আমার সাংবিধানিক অধিকার রক্ষা হচ্ছে কি হচ্ছে না, তো বিচার বিভাগ যদি মনে করে আমার সাংবিধানিক অধিকার রক্ষা হচ্ছে না, আমি বিচার পাচ্ছি না, এই ব্যাপারটা এরকম না। আপনি বিফোর হ্যান্ড আপনি কিভাবে বলেন অ্যারেস্ট হিম? বিচারের নামে যদি এইভাবে আপনি দেশ অ্যাডমিনিস্ট্রেট করতে চান, এই যে বললেন অ্যারেস্ট হিম, ইফ নট আন্ডার 54, এও পর্যন্ত বলে দিচ্ছে সে কোনো অন্যায় না করে থাকে 54-এ করো। আচ্ছা, এই 54 সম্বন্ধে জাস্টিস হামিদের ডিসিশন আছে যে হামিদুল হকের যে 54-এ কাউকে অ্যারেস্ট করতে গেলে কত প্রসিজিওর ফলো করতে হবে একটা লোক 54 অ্যারেস্ট করতে গেলে। আর সেখানে আমরা বলে দিচ্ছি যে অ্যারেস্ট কর খসরুকে, 54 না হলে এই অন্য কোনো 54 অ্যারেস্ট কর। তো এগুলো কি বলা উচিত?
আর এগুলো বলছি বলে হয়তো জজ সাহেবরা শুনে আবার কালকে দেখা যাবে একটা কন্টেম্প রুল ইস্যু করে না দিয়েছে। না, এটা একাডেমিক ডিসকাশন। আমাদের যে বিচারপতি, ওনার প্রতি আমাদের সম্মান আছে, উনিও বিজ্ঞ বিচারক। খসরু ভাই, আপনার কাছে ভারতীয় নির্বাচনটা সম্পর্কে পরে আসি। আমি একটু জনাব আসিফ নজরুল, আপনাকে, আসিফ ভাই আপনি 1 মিনিট একটু বলবেন কি আপনি এই নির্দেশটা সম্পর্কে কি মনে করেন, যে র্যাবের 3 কর্মকর্তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ? আমি মনে করি হাইকোর্টের নির্দেশটা দরকার ছিল। যদি হাইকোর্টের নির্দেশ না পাওয়া যেত তাহলে র্যাবের এই 3 কর্মকর্তাকে আদৌ গ্রেফতার করা হতো নাকি সেটা আমার সন্দেহ আছে, জনগণের মনে সন্দেহ রয়েছে। আমি এখানে একটা সবিনয় ব্যারিস্টার রফিকুল্লাহ এবং আব্দুল মতিন খসরুকে প্রশ্ন করতে চাই, এর আগে যখন জুডিশিয়ারি পলিটিক্যাল কোয়েশ্চেনে অনেক রায় দিয়েছে যেটা আওয়ামী লীগের পক্ষে গেছে, তখন কি আপনারা এগুলি প্রতিবাদ করেছেন? আমাদের জুডিশিয়ারি তো এটাও বলেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, এটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল কোয়েশ্চেন, এটা একটা দলের রাজনীতি। এখানে পর্যন্ত জুডিশিয়ারি রায় দিয়েছে। আমাদের দেশে জুডিশিয়ারি বলেছে তত্ত্বাবধায়ক সরকার রাখা যাবে না, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক আন্দোলনের ফলে গঠিত একটা সরকার ব্যবস্থা না, কিন্তু আসিফ ভাই সেটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক হিসেবে। জি নো 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 খালেদ, আমি একটু কথা বলি। আমাদের কম্পারেটিভ কনস্টিটিউশনাল লতে একটা কথা আছে, যে কোয়েশ্চেনটা পিওরলি পলিটিক্যাল কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা পলিটিক্যাল দল এবং নির্বাহী বিভাগ এবং সংসদের মাধ্যমে নির্ধারিত হবে। এই ডকট্রিন বহু ক্ষেত্রে ভায়োলেটেড হয়। এটা খারাপ কি বলো ওটা অন্য কথা। যখন দেখা যায় ভায়োলেট হওয়ার পর এটা আওয়ামী লীগের পক্ষে যায়, তখন দেখা যায় একদল এটা সমালোচনা করেন না। যখন দেখা যায় আওয়ামী লীগের বিপক্ষে গেছে বা সরকারের জন্য এম্বারেসিং অবস্থা সৃষ্টি হয়েছে, আমি যদি শুধু তখন সমালোচনা করি, অন্য সময় সমালোচনা না করি, তখন হয় কি লোকে কনফিউজড হয়। আসিফ ভাই, আমার শুধু একটাই প্রশ্ন ছিল যে এইটা আসলে জুডিশিয়ারির সীমানা ডিঙানো কিনা, মানে এখতিয়ারের বাইরে কিনা, এটা ভালো কি খারাপ সেটা বিশ্লেষণ, এটা কি এখতিয়ারের বাইরে কিনা এই গ্রেফতারের নির্দেশ দেওয়াটা? জুডিশিয়ারি যখন দেখছে গ্রেফতারের নির্দেশ তো জুডিশিয়ারি এর আগে দিয়েছে আপনার। জুডিশিয়ারি এখন আপনি যদি আইসোলেটেড ভাবে বলেন, এটা বাংলাদেশের জুডিশিয়ারি যে প্র্যাকটিস সেটা থেকে বিচ্ছিন্ন কোনো প্র্যাকটিস না। এখন আমাকে যদি পুরা প্র্যাকটিসের সমালোচনা করতে হয়, আমি মনে করি আরো গভীর জ্ঞান দরকার। আসিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এবং থাকার জন্য। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আপনি কি ভারতীয় নির্বাচনটা নিয়ে একটু বলবেন? হ্যাঁ, এটা একটা বিরাট ভারতের নির্বাচন সমগ্র ভারতবাসী, এই উপমহাদেশ এবং দেশের দুনিয়ার মানুষের, পৃথিবীর মানুষের শিক্ষণীয় বিষয়। যে মোদি একটা কি বলে রিজনাল ফিগার ছিল, সেখান থেকে আজকে সে গুজরাল মডেলের নাম বলে 3টা বিষয়, সে হিন্দুত্ববাদ, তারপরে সে বলছে আমি দেখেন গরিব মানুষ, চাওয়ালার সন্তান, নিজেও চা বিক্রি করেছি, আমি বড়লোকদের বিরুদ্ধে, এইসব কথা বলেছেন। এবং বিশেষ করে তার গুজরাল মডেলটাই মানুষকে বেশি নাড়া দিয়েছে। আর সে এমনি সাধারণ, আমরা যারা দূর থেকে, আমি তো তার অত্যন্ত কমিউনাল লোক বলে মনে করি, তার হাত রক্তে রঞ্জিত, সংখ্যালঘু মুসলমানদেরকে সে নির্বিচারে হত্যা করেছেন। তারপরেও কেন সে বুটটা পেল, সেটা হলো কংগ্রেসের সেই আগের নেতৃত্ব নাই। গত 60-65 বছর যে কংগ্রেস নেতৃত্ব দিয়েছিল, কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অযোগ্যতার অভিযোগ, অযোগ্য নেতৃত্বের অভিযোগ। আজকে দেখেন দিল্লিতে টক অফ দি দিল্লি টুডে ইজ যে সোনিয়া এবং রাহুল দুজনেই রিজাইন করতে যাচ্ছে। এটাও কংগ্রেসের একটি সিনিয়র কংগ্রেসম্যানরা বলছে যে নো, রিজিগনেশন ইজ নট দ্য আনসার। আপনি পালায় যাবেন কোথায়? এই পরিবার ভারতবর্ষকে আজকে প্রায় অর্ধশত জগৎ নেতৃত্ব দিচ্ছে, আপনারা কোথায় যাচ্ছেন? কিন্তু আজকে যেটা মোদি যে কারণে দেখাতে পারলো, সেটা হলো এই কংগ্রেসের বিরুদ্ধে যে আজকে অযোগ্যতা এবং দুর্নীতির অভিযোগ, এইটা প্রায় মানুষের মনে গেঁথে গিয়েছিল কিন্তু সকলের বিরুদ্ধে না। মনমোহন সিং দেখেন, তার এখনো বিজেপি বলতে হি ওয়াজ অনেস্ট ম্যান, হি ওয়াজ এ জেন্টলম্যান এবং ভেরি কম্পিটেন্ট ম্যান। মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু র্যাঙ্ক অ্যান্ড ফাইল কংগ্রেসের সরকারের মধ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মানুষ মনে করে। 2 হলোতে হিন্দুত্ববাদকে সে এমনভাবে ব্যবহার করেছে, ধর্মকে আপনার কি বলে অসাম্প্রদায়িক ভারতবর্ষে এই সাম্প্রদায়িক ব্যক্তি আপনার হিন্দুত্ববাদকে ব্যবহার করেছে। কেমনি করেছে জানেন? যেমন বলেছে যেখানে আমরা হিন্দুরা তো ধর্ম কি অসাম্প্রদায়িক, কিন্তু আমাদেরকে এইভাবে এক্সপ্লয়েট করা হচ্ছে, কোথা থেকে মুঘলরা এসে শাসন করলো, কি করলো এইসব বলে টলে মানুষকে সে আপনার নানা ধরনের কথাই উনি বলেছেন। কিন্তু দেখেন, মোদিকে তো মুসলমানরা ভোট দিয়েছে, সকল বিশ্লেষণে দেখা যাচ্ছে যে দিল্লির উত্তর পশ্চিম যেগুলি দিল্লিতে মুসলমান, তারা মোদিকে ভোট দিয়েছে। আমার মনে হয় বেসিক্যালি মানুষ ইকোনমিক ডেভেলপমেন্ট চায়, যেটা মোদি গুজরাটে করেছে এবং সেইটাই মানুষ চায়। আজকাল এই পলিটিক্স নিয়ে আর ইমোশনাল এই পলিটিক্স করে, পলিটিক্স ওই রকবাজি করে কোনো লাভ নেই। এবং কাজে আসো, কিভাবে দেশের উন্নতি হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, সারা পৃথিবী কোথায় এগিয়ে যাচ্ছে, মোদি সেইটে
তাদেরকে আশা জুগিয়েছে। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা প্রথমেই প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে যেতে চাই যে বাংলাদেশের গণতন্ত্রে এই মুহূর্তে করণীয় সম্পর্কে আপনি কি মনে করেন যে এই মুহূর্তে কি করা উচিত? আমরা খুব সংক্ষেপে আপনার কাছে শুনবো। প্রফেসর আসিফ নজরুল। বাংলাদেশে গণতন্ত্রে এই মুহূর্তে একটা ক্রেডিবল পার্টিসিপেটরি ইলেকশন প্রয়োজন। আমাদের 5ই জানুয়ারি যে ইলেকশন হয়েছে এটা কোনো ইলেকশন না, এবং ক্রেডিবল এবং ফেয়ার ইলেকশন হয়ে আওয়ামী লীগ যদি 10-12 জিতে আসে আমাদের কারো আপত্তি থাকার করোটা। কিন্তু ইলেকশনের নামে যদি এই ধরনের প্রহসন হয়, তখন যে দল জিতে আসে সেই দল জনগণের উপর বিশ্বাস রাখে না, তখন তারা রাষ্ট্রীয় বাহিনী এবং বিভিন্ন অত্যাচারের উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চায়, তখন দেশে দুঃশাসন আরো বেশি হয়। এই জন্য সুশাসনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে একটা ক্রেডিবল পার্টিসিপেটরি ইলেকশন অবিলম্বে প্রয়োজন। পরের স্টেজে এসে শাসনতান্ত্রিক এবং আইনগত সংস্কারের কথা ভাবা যেতে পারে। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, আপনি কি প্রফেসর আসিফ নজরুল খুব ভালো জানি, তুমি ওনার একটা রাজনৈতিক পরিচয় আজকে এটা অনেকভাবে প্রকাশিত হলো, এটা আমরা অনেকেই জানি, আমি আর বলতে চাই না। তবে একটা কথা বলতে চাই, একটি সরকার সংবিধান অনুযায়ী 5 বছর জন্য নির্বাচিত হয়। 5 বছর পরে আপনি নির্বাচন অংশগ্রহণ করবেন না, আপনার আপনি নির্বাচনে অংশগ্রহণ করার আগে কি করে বলতে পারেন যে এই সরকার অধীনে নির্বাচন করবো না, ম্যানিপুলেশন হবে, সন্ত্রাস হবে, ভোট দখল হবে? আপনি করবেন না, এই দায়িত্ব কি আওয়ামী লীগ নেবে? যে ইলেকশন আমরা করেছি দ্যাট ওয়াজ ভেরি মাচ এ পার্টিসিপেটরি ইলেকশন, এবং আস্ক আসিফ নজরুল এন্ড হিজ পার্টি টু ওয়েট ফর নেক্সট 5 ইয়ার্স। আপনি 5 বছর পর ইলেকশনের জন্য প্রস্তুত নেন, তখন আপনি নির্বাচন করে যদি বিজয় লাভ করতে পারেন, তখন আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট যা যা। আমরা অবশ্যই একদম শেষ পর্যন্ত চলে এসেছি, এই পর্যায়ে তর্ক করতে চাই না। আপনি ভারতীয় নির্বাচন সম্পর্কে বিরতির সময় বলছিলেন যে আরো একটি বিষয় একটু বলতে চান। ভারতীয় নির্বাচন সম্পর্কে যেটা আমাদের জন্য শিক্ষণীয়, গুজরাটে মোদি যেটা করেছে, যে সে গুজরাট থেকে অনেক, সাউথ আফ্রিকা যান, অল আপনার বড় বড় ব্যবসায়ীরা গুজরাটি ইন্ডিয়ান, সে ফরেন ইনভেস্টমেন্ট আনতে পারছে গুজরাটে। সমগ্র ভারতবর্ষের 3 জেনারেশন আগে যারা ভারত ছেড়ে চলে গেছিল কেনিয়া, ইংল্যান্ডে, আমেরিকায়, তাদেরকে সে নিয়ে আসছে, এনে ইনভেস্টমেন্টের ব্যবস্থা করছে। মমতা ব্যানার্জি যেখানে আপনার টাটাকে দিল না নেনু কার ফ্যাক্টরি করার জন্য, সেখানে নুনিতাদেরকে অনুনয় বিনয়কে বলছে গুজরাটে ইনভেস্টমেন্ট করো, আমি তোমাদের জায়গা দেবো, সব দেবো। কিন্তু এইভাবে সে ইনভেস্টমেন্ট নিয়ে গুজরাটের চেহারাটা অলমোস্ট পাল্টা, এইটি মানুষের মনে বেশি দাগ কেটেছে। ভারতে যেখানে রিসেশন চলতেছে, বেকারত্ব চলতেছে, সব কিছু আপনার নিচের দিকে, সেখানে গুজরাটকে সে একটা মডেল হিসেবে দাঁড় করিয়েছে। আমরা তো অত ইনভেস্টমেন্ট আনতে পারছিলাম না, কেন জানি না, সে কি করে করলো। তার তো ইংল্যান্ড আমেরিকা ফরেন ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় নাই, নেটিভ ভারতীয়দেরকে সে নিয়ে আসছে। 3 জেনারেশন আগে চলে গেছে কেনিয়া, তাদেরকে নিয়ে আসছে, চলে গেছে ওগান্ডা, চলে গেছে সাউথ আফ্রিকা, তাদেরকে সে নিয়ে আসছে। কথা হচ্ছে যে এখন কমিউনিস্ট কে, ফান্ডামেন্টালিস্ট কে, কংগ্রেস কে, মোদি কি বিজেপি, এটা বড় কথা না। লোকে এখন ইকোনমিক ডেভেলপমেন্ট চায়, মানুষের চাকরি চায়, মানুষের পেটের ভাত চায়, এবং সেটা করতে গেলে আমাদের দেশে যেমন 2 নেত্রীর সম্বন্ধে আমি বলবো, তাদের দুজনকে আজও বলতে দেখলাম না কোনো বিদেশি ইনভেস্টার তোমরা আসো। একমাত্র KAPZ একমাত্র বিদেশি ইনভেস্টার এসে, কোরিয়ান APZ, তো সেটাও প্যাচ করছে, সেটাকেও বন্ধ করে রেখেছে, করতে দিচ্ছে না, সব বন্ধ করে রেখে দিয়েছে। এই তো একমাত্র। আর দ্বিতীয় দেখেন একটা ইনভেস্টমেন্ট। কিন্তু আমি প্রশ্নটি করতে হচ্ছে, আপনিও কি মনে করেন একটি পার্টিসিপেটরি ইলেকশন এই মুহূর্তে বা খুব শিগগিরই খুব দরকার বাংলাদেশে? আমার মনে হয় একটা মিনিংফুল ইলেকশন হওয়া দরকার। যে ইলেকশনটা হয়েছে সেটা ঠিক ডাইরেক্টলি ইলেক্টেড তো হয় নাই, যেভাবে ইলেকশনটা হয়েছে আপনিও জানেন, আমিও জানি, এটা কোনো ইলেকশন হয় না, সিলেকশন হয়েছে মোরাললেস, নমিনেশন কাম সিলেকশন। কিন্তু একটা মিনিংফুল ইলেকশন, মিড টার্ম একটা ইলেকশন হয়ে দেশে শান্তি ফিরে আসুক, এইটি আমি চাই। ব্যারিস্টার রফিকুল্লাহর সাথে রফিকুল্লাহ এবং অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর সাথে একটি বাক্য বা 20 সেকেন্ড কথা বলতে চাচ্ছেন আসিফ নজরুল, খুব দ্রুত যদি বলেন। আসিফ ভাই, আমাদের আর সময় নাই। আসিফ ভাই। না, আমাকে আব্দুল মতিন খসরু সাহেব বলেছেন, তো আমি কোন পার্টি করে কি ইঙ্গিত করেছেন? আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টির সাথে ওনার দল তো ক্ষমতা আছে, যদি কোনো কিছু উনি প্রমাণ করতে পারে সবার কাছে আমি ক্ষমা চাবো। আর সেকেন্ড কথা হচ্ছে, ওনার কাছে আমার বিনীত প্রশ্ন, 1988 সন এবং 1996 সনের নির্বাচন, তখন আপনারা ওই নির্বাচনে প্রতিবাদ করেছিলেন, যে কারণে সেই একই কারণে 5 জানুয়ারি ইলেকশন কেন আপনি প্রতিবাদ করছেন? আসিফ ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে একদম শেষ পর্যায়ে, খসরু ভাই আপনি কি আর কোনো কিছু বলবেন? এক লাইন।
যে আমাদের নির্বাচন যেটা হয়েছে, আপনি বা বিএনপি বা বিরোধী দল অংশগ্রহণ করলো না, এটা আমার প্রশ্ন। তারা করলেই তো পার্টিসিপেটরি হতো। আপনি নির্বাচন অংশগ্রহণ করার আগে কি করে বলতে পারেন যে সুষ্ঠু ভোট হবে না? তাহলে আপনি উপজেলা ইলেকশন অংশগ্রহণ করছেন কিভাবে? এখন তো বিএনপি এবং বিরোধী দল জামাতে সহ পাস করছে। তবে ব্যারিস্টার রফিকুল হক বলছেন একটা মিনিংফুল নির্বাচন হলে সবচেয়ে ভালো হতো। আমরা আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ব্যারিস্টার রফিকুল হক, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং প্রফেসর আসিফ নজরুল, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।